শনির দশা নেমেছে আমেরিকার আকাশে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের ভরসার যুদ্ধবিমানই আজ পরিণত হচ্ছে ধ্বংসের খেলায়। ভার্জিনিয়া উপকূল, স্থানীয় সময় সকাল 10টা। স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর এক পাইলট নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারালেন বিমানের। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মার্কিন নৌবাহিনীর গর্ব FA-18E সুপার হর্নেট আছড়ে পড়ল সমুদ্রে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় 820 কোটি, সে বিমান এখন সমুদ্রের অন্ধকারে। পাইলট ইজেক্ট করে প্রাণ বাঁচালেও যুদ্ধবিমানটি এখনো উদ্ধার করা যায়নি। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, $67 মিলিয়ন মূল্যের যুদ্ধবিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়। প্রায় 90 মিনিট পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হন তিনি। শুধু এই একটি নয়, গত 10 মাসে এ নিয়ে 6টি সুপার হর্নেট হারালো মার্কিন নৌবাহিনী। এর আগে গত এপ্রিলে একটি যুদ্ধবিমান USS হ্যারি এস ট্রুম্যান রণতরী থেকে ছিটকে পড়ে সাগরে তলিয়ে যায়। শনি যেন কেবল আমেরিকায় থামেনি, মালয়েশিয়ার কুয়ান্তান বিমান ঘাঁটিতেও একই ট্র্যাজেডি। একটি FA-18D হর্নেট উড্ডয়নের সময় হঠাৎ আগুন ধরে যায়। বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি। সৌভাগ্যক্রমে 2 পাইলট ইজেক্ট করে বেঁচে যান। নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান, স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 83-এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। তিনি সঙ্গে সঙ্গে ইজেক্ট করেন এবং পরে উদ্ধারকর্মীরা তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে আনেন। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান হঠাৎ করে কেন ভেঙে পড়ছে? FA-18 সুপার হর্নেট 2 ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট, যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি এক দানব। আকাশ থেকে আকাশে কিংবা আকাশ থেকে মাটিতে সব ধরনের হামলায় সক্ষম। ম্যাক 1.8 গতিতে ছুটে যেতে পারে। কেবল যোদ্ধা নয়, গোয়েন্দা ও প্রতিরক্ষাতেও সমান শক্তিশালী। তবু বাস্তবতা ভিন্ন। গত 1 বছরে এই শক্তির প্রতীক পরিণত হয়েছে দুর্বলতার চিহ্নে। প্রশিক্ষণ কিংবা দুর্ঘটনা, কারণ যাই হোক, এখন প্রশ্ন উঠছে, মার্কিন সামরিক বাহিনী কি প্রযুক্তিগত ত্রুটির শিকার, নাকি অভিশপ্ত দশায় গ্রাস করছে তাদের আকাশ? যুদ্ধবিমানগুলো হারিয়ে যাচ্ছে সমুদ্রের অতল গহ্বরে, কিন্তু এর প্রতিধ্বনি বেজে উঠছে পৃথিবীর প্রতিটি সামরিক ঘাঁটিতে। বিশ্বের সুপার পাওয়ারও যে কখনো হোঁচট খেতে পারে, এই দুর্ঘটনাগুলোই তার প্রমাণ। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন, এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল।
ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী। শীতল যুদ্ধের নতুন পর্ব, পারমাণবিক খেলা। গল্পটা শুরু হয়েছিল প্রায় 4 দশক আগে, যখন বিশ্ব ছিল দুটি শিবিরে বিভক্ত। একদিকে মার্কিনীদের নেতৃত্বাধীন জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ছিল সর্বোচ্চ। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জন্ম হয়েছিল এক ঐতিহাসিক চুক্তি, আইএনএফ চুক্তি। এই চুক্তিটি ছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর এক বড় লাগাম। বলা হয়েছিল কেউ আর 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। এতে সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পুরো বিশ্ব। কিন্তু সেই শান্তির গল্পে এবার ভাঙন ধরেছে। দীর্ঘ 38 বছর পর মস্কো একটি ধাক্কা দিল। অনেকটা সিনেমার মতো এক ঝটকায় রাশিয়া ঘোষণা করলো তারা আর এই চুক্তি মানবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিলেন, আমরা আর নিজেদের কোনো বিধিনিষেধের মধ্যে রাখবো না। এর মানে হলো রাশিয়া এখন থেকে ইচ্ছামতো মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে। এই ঘোষণার পর যেন ইউরোপে তীব্র আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল। ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত জরুরি বৈঠকের পর বৈঠক চলতে শুরু করলো। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আরেকটি পারমাণবিক সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব? যুদ্ধ চাইলে যুদ্ধ, এই ঘোষণার পেছনে আসলে বেশ কিছু কারণ লুকিয়ে আছে। রাশিয়া বলছে তারা তাদের নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ধরেছে, ক্রমাগত হুমকি, নিষেধাজ্ঞা আর আগ্রাসনের ফাঁদ টানছে। এর জবাবেই মস্কো এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাদের বক্তব্য যথেষ্ট হয়েছে আর নয়। কিন্তু আসল মোচড়টা আসে যখন পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা অন্য একটি দিক তুলে ধরে। তাদের মতে রাশিয়ার এই ঘোষণা আসলে একটি আনুষ্ঠানিকতা মাত্র। কারণ রাশিয়া নাকি অনেক আগেই গোপনে এই চুক্তি লঙ্ঘন করছিল। তারা ওরেশনিক নামে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা মাঝারি পাল্লার। গত বছরের নভেম্বরে ইউক্রেনে এর পরীক্ষামূলক ব্যবহারও হয়েছে বলে জানা গেছে। তাহলে কি রাশিয়া কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পশ্চিমকে বার্তা পাঠাতে চাইছে? একটি লুকোনো হুমকি, ভুলে যেও না আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্রগুলো আছে। ট্রাম্পের হাত ধরে চুক্তির সমাপ্তি। এই নাটকীয়তার শুরু অবশ্য বেশ কয়েক বছর আগে। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। এর ফলে চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। ইউক্রেন যুদ্ধের পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়া বারবার পশ্চিমাদের সতর্ক করেছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে। এমনকি পুতিনও বলেছেন এই খেলা বন্ধ করা উচিত। কিন্তু গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বলা যায় এটিই ছিল শেষ পেরেক। এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন কোনো সংঘাতের জন্ম দিতে পারে। রাশিয়া বলছে তারা কোনো চাপ মানবে না। পশ্চিমা বিশ্ব সতর্ক হচ্ছে, জরুরি বৈঠক চলছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, এই খেলাটা কি শেষ পর্যন্ত একটা চরম পরিণতির দিকেই যাচ্ছে? মস্কো কি সত্যিই আবার সুপার পাওয়ারের মুকুট পড়তে চাইছে, নাকি এটা শুধু একটি হুমকি? মার্কিন যুদ্ধজাহাজ কি বিশাল হুমকির মুখে? আমেরিকার যুদ্ধজাহাজের জন্য এক নতুন বিপদ ঘনিয়ে আসছে। লোহিত সাগর, আরব সাগর এবং এমনকি ভারত মহাসাগর পর্যন্ত প্রতিটি মার্কিন, ইসরায়েলি এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এখন এক নতুন হুমকির মুখে। এই হুমকির নাম সায়াদ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার মালিক ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একদল গেরিলা যোদ্ধা যারা এখন বিশ্ব শক্তির বিরুদ্ধে নিজেদেরকে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো তারা নিশ্চিত করেছে যে এই ক্ষেপণাস্ত্র এখন আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নামই হলো সায়াদ। এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখে মনে হচ্ছে ইয়েমেনিরা এবার শুধু প্রতিরোধের জন্য নয়, বরং প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ক্ষমতা এবং ধূর্ততা। সায়াদ এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি রাডার এড়িয়ে চলতে পারে এবং কম উচ্চতায় উঠতে পারে। এর ফলে এটিকে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব। এটি একটি চলমান লক্ষ্যবস্তুতেও উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম। একটি মোবাইল ট্রাক থেকে এটি উৎক্ষেপণ করা হয়, যা এর গতিশীলতা ও গোপনীয়তা আরও বাড়িয়ে দেয়। সায়াদের ভেতরে রয়েছে ২০০ থেকে ৩০০ কেজির একটি শক্তিশালী ওয়ারহেড, যা দিয়ে একটি বড় নৌযানকে সহজেই ধ্বংস করা যায়। এটি কেবল জাহাজে আঘাত হানতেই সক্ষম নয়, এর রয়েছে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম, যা এটিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সাহায্য করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করছে যে তারা এখন ইয়েমেনের যে কোনো স্থান থেকে লোহিত সাগর, আরব সাগর, এমনকি ভারত মহাসাগরের জাহাজগুলোতে হামলা চালাতে পারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজধানী সানার আল সাবনি স্কোয়ারে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো সায়াদ ক্ষেপণাস্ত্র জনসম্মুখে প্রদর্শিত হয়। তখন বলা হয়েছিল এটি একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যা স্থির ও চলমান উভয় প্রকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে ইরানের কাদের 380 এবং পাভে ক্ষেপণাস্ত্রের অনুকরণে। এটি প্রমাণ করে যে ইরান শুধু মৌখিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রযুক্তির মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়িয়ে তুলছে। এটি যেন এক গোপন সামরিক সহযোগিতা, যা পশ্চিমা শক্তির জন্য এক নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা তাদের ক্ষেপণাস্ত্রের ভান্ডার বাড়িয়ে চলেছে। প্রতিবেদন অনুযায়ী তাদের কাছে এখন ১০০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। একসময় যারা শুধু সাধারণ বিদ্রোহী হিসেবে পরিচিত ছিল, তারা এখন নিজেদেরকে এমন এক সামরিক শক্তি হিসেবে তৈরি করেছে যাদেরকে হালকাভাবে নেওয়া আর সম্ভব নয়। এর ফলে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন বিশাল হুমকির মুখে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনের পর ইয়েমেন ধাপে ধাপে নিজের সামরিক প্রযুক্তি শক্তিশালী করেছে। প্রাথমিক পর্যায়ে তাদের কাছে ছিল সোভিয়েত যুগের পুরনো সিস্টেম, কিন্তু ২০১৭ সালে কুচ 1 ক্ষেপণাস্ত্রের আবির্ভাবের পর দৃশ্যপট পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন সায়াদ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়, বরং শত্রুর সাগর জুড়ে ঘোরাফেরা করা বাণিজ্যিক ও রণতরী জাহাজগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে এখন থেকে ওই জাহাজগুলো সমুদ্রপথে আর নিরাপদ নয়। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও সৃষ্টি করেছে। যুদ্ধটা শুরু হয়েছিল গাজায়, কিন্তু এর ছায়া এখন ইসরায়েলের ঘরে ঘরে। বিশ্ববাসীকে চমকে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের দুঃসাহসিক কৌশল দিয়ে ইসরায়েলের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে বিপর্যস্ত করে তুলছে। আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত এই সেনারা এখন গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসা গেরিলা কৌশলের কাছে পরাস্ত। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টুইস্ট হলো আসল যুদ্ধটা কেবল রণাঙ্গনে নয়, চলছে সেনাদের মনের ভেতরেও। গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলের মনস্তত্ত্ব। গাজার প্রতিরোধ যোদ্ধারা সুড়ঙ্গ ও চোরাগোপ্তা হামলায় এতটাই পারদর্শী যে ইসরায়েলি সেনারা দিশেহারা। তাদের এই দুঃসাহসিক প্রতিরোধের সামনে আধুনিক সমরাষ্ট্র যেন অকেজো। যুদ্ধের এই ভয়াবহতার ফল হলো প্রায় ৮০,০০০ ইসরায়েলি সেনা আহত হয়েছে, যা ইসরায়েলের সামরিক ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো মানসিক ক্ষয়ক্ষতি। প্রায় ২৬,০০০ সেনা মানসিক সমস্যার শিকার, যার মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এ ভুগছেন। যুদ্ধ থেকে ফিরে আসার পরও তাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্ফোরণের ধোঁয়া, সহযোদ্ধার আর্তনাদ আর অজানা ফাঁদের আতঙ্ক। এই নীরব মহামারী ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একসময় যে সামরিক শক্তিকে অপ্রতিরোধ্য মনে করা হতো, সেই শক্তির ভিত্তি আজ নড়বড়ে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ শুধু মাঠের লড়াই নয়, ইসরায়েলের সামরিক ব্যবস্থার মধ্যেও এক গভীর সংকট তৈরি করছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাদের বার্ষিক বাজেটের অর্ধেকের বেশি সেনাদের চিকিৎসা ও মানসিক সেবার জন্য ব্যয় করতে হচ্ছে। ইতিমধ্যেই $1.2 বিলিয়ন বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। মানসিক ট্রমা থেকে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। শুধুমাত্র ২০২৫ সালেই অন্তত ১৬ জন সেনা আত্মহত্যা করেছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত প্রায় ৪৫ জন সেনা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের সাবেক সেনারা মুখ খুলতে শুরু করেছে। তারা তেল আবিবে বিক্ষোভ করছে।
ইসরায়েলি লেখক ও বিশ্লেষক এফ্রাইম এর মতে এটি একটি নীরব মহামারী যা গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে আরও বিপজ্জনক হয়ে উঠবে। নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধে দৃঢ়তা দেখা যাচ্ছে। তবে আসল ট্র্যাজেডি হলো এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে সাধারণ সৈনিকদের। তাদের মন এবং শরীরের ক্ষয়ক্ষতি একটি অদৃশ্য যুদ্ধের মতো ইসরায়েলকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায় এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে রয়েছেন। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুললে সেনাপ্রধানকে এক হাত নেন নেতানিয়াহু। ইরানের নাটকীয় পদক্ষেপ, মোসাদের ষড়যন্ত্র নস্যাৎ, খামেনির দেশের শক্তি প্রদর্শিত, আটকে রাখা শ্বাস, রুদ্ধশ্বাস, উত্তেজনা আর একের পর এক বিস্ময়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইরানের বুকে। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় এক নাটকীয় অভিযানে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর একটি বড় ষড়যন্ত্র ফাঁস করেছে। সিস্তান ও বালুচেস্তান প্রদেশের শান্ত মাটিতে হঠাৎ করেই যেন যুদ্ধ শুরুর দামামা বেজে উঠল। কিন্তু ইরান তার অদম্য শক্তি ও ক্ষুরধার বুদ্ধিমত্তা দিয়ে শত্রুর সব চাল নস্যাৎ করে দিয়েছে। রিপোর্ট আল মায়াদিনের। মার্কিন অস্ত্রের বিশাল চালান জব্দ, এক মারাত্মক চাল। শত্রুরা হয়তো ভেবেছিল তারা গোপনে তাদের কাজ চালিয়ে যাবে এবং ইরান তাদের ফাঁদে পা দেবে, কিন্তু সিস্তান ও বালুচেস্তানে যা ঘটল তা তাদের সব পরিকল্পনা উল্টে দিল। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা ৩টি পৃথক অভিযানে ২১০টিরও বেশি সামরিক গ্রেড অস্ত্র জব্দ করেছেন। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মার্কিন অস্ত্রগুলো ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী পাচার করছিল। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করা। কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগের তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো সম্ভব নয়। তারা এই ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে এই বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে। এটি কেবল একটি অস্ত্র জব্দ নয়, এটি মোসাদ এবং তাদের মিত্রদের মুখের ওপর একটি সজাগ চপেটাঘাত। ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দেশের নিরাপত্তা রক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আইআরজিসির হুঁশিয়ারি, প্রত্যাশার চেয়েও কঠোর জবাব। ইরান শুধু অস্ত্র জব্দ করেই থেমে থাকেনি, বরং শত্রুদের প্রতি এক কঠিন বার্তা দিয়েছে। দেশটির সামরিক কমান্ডারদের শাহাদাতের 40তম দিন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের নিরাপত্তার উপর যে কোনো হুমকির জবাবে তারা প্রত্যাশার চেয়েও বেশি কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও বেশি শক্তিশালী এবং বেদনাদায়ক হবে তাদের পরবর্তী পদক্ষেপ। এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে। এর মাধ্যমে আইআরজিসি নিজেদের অপ্রতিরোধ্য শক্তির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো স্থানে কড়া জবাব দিতে প্রস্তুত। এই ঘটনাগুলো কেবল অস্ত্রের চালান আটকের খবর নয়, বরং এটি ইরানের অদম্য শক্তি, সামরিক প্রস্তুতি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিজ্ঞার এক সুস্পষ্ট প্রতিফলন। শত্রুরা যখন দেশের শান্তি নষ্ট করতে চায়, তখন ইরান যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। এই নাটকীয় মোড় এবং রুদ্ধশ্বাস পরিস্থিতি প্রমাণ করে ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কতটা অপ্রতিরোধ্য তা আবারও প্রমাণিত হলো। এই ঘটনা কি অঞ্চলে আরও নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে, নাকি শত্রুরা ইরানের এই শক্তি দেখে পিছু হটবে? ফাঁসছে ফাঁদে নেতানিয়াহুর শেষ চাল। যুদ্ধটা শুরু হয়েছিল এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। কিন্তু প্রায় 2 বছর ধরে যুদ্ধ চালিয়েও সেই লক্ষ্য অধরা রয়ে গেছে। নেতানিয়াহুর প্রতিটি চাল যেন ব্যর্থ হচ্ছে। হামাসের প্রতিরোধের দেয়াল ভাঙা যায়নি, বরং নেতানিয়াহু এখন এমন এক ফাঁদে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। নেতানিয়াহু এখন নতুন এক চাল চেলেছেন। তিনি পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছেন, কিন্তু এই সিদ্ধান্ত তার নিজ দেশেই তীব্র বিরোধিতার মুখে পড়েছে।
এমনকি তার সেনাপ্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই পরিকল্পনার বিরোধিতা করছে। তাদের মতে পুরো গাজা দখল করা হলে ইসরায়েল এক গভীর সংকটে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এক বড় বিপদ ডেকে আনতে পারে। সেনাপ্রধানের পরামর্শ হলো পুরো গাজা দখলের পরিবর্তে ছোট ছোট অভিযান চালিয়ে হামাসকে দমন করা। এতে সৈন্যদের ওপর চাপ কমবে এবং কৌশলগত ঝামেলাও এড়ানো যাবে। সেনাপ্রধানের ভাষায়, আমাদের সেনাদের যুদ্ধের ক্লান্তি কমানোর কথা ভাবা উচিত এবং হামাসের ফাঁদে পা দেওয়া থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত। অন্যদিকে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সমর্থকরা, যেমন তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, তাকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছে। এই চাপেই নেতানিয়াহু সম্ভবত তার শেষ চালটি চালছেন, জয়ের সুবাস নাকি নতুন সংকট। গাজার প্রায় ৭৫% এলাকা ইসরায়েলের দখলে থাকলেও পুরোটা দখল করা তাদের জন্য প্রায় অসম্ভব। কারণ যদি ইসরায়েল পুরো গাজা দখল করে, তবে তাদের লাখ লাখ ফিলিস্তিনির খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও নিতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এমন এক জায়গায় যুদ্ধকে নিয়ে এসেছে যেখানে নেতানিয়াহুর পক্ষে পুরো এলাকা দখল করা কার্যত অসম্ভব। নেতানিয়াহু এই মুহূর্তে এক দাবার চালের মধ্যে আটকে গেছেন। একদিকে তার রাজনৈতিক ভবিষ্যতের চাপ, অন্যদিকে দেশের ভেতর থেকে আসা তীব্র বিরোধিতা। হামাস যেন নেতানিয়াহুকে এমন এক জালে আটকে ফেলেছে যেখানে তার প্রতিটি পদক্ষেপই আরও গভীর সংকটের জন্ম দিচ্ছে। ইসরায়েলিরা বুঝতে পারছে যে তাদের প্রধানমন্ত্রী নিজের ছোড়া বিষে নিজেই নীল হচ্ছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তার সেনাপ্রধানের কথা শুনবেন নাকি তার কট্টর সমর্থকদের কথায় কান দেবেন? গাজার প্রতিরোধ যোদ্ধারা কি শেষ পর্যন্ত জয়ের সুবাস পাবে নাকি নেতানিয়াহু আরও বড় কোনো সংকট তৈরি করবেন? এই যুদ্ধের পরিণতি এখন কোন দিকে মন নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। ফাঁসির মঞ্চে এক পরমাণু বিজ্ঞানী, বিশ্বাসঘাতকতার এক নির্মম গল্প। গল্পটা শুরু হয়েছিল নীরবে। এক ফাঁসি কার্যকর হয়েছে, খবরটা যেন প্রতিদিনকার সাধারণ এক ঘটনার মতো। কিন্তু এই সাধারণের আড়ালে লুকিয়েছিল এক চাঞ্চল্যকর সত্য, এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। এই ফাঁসির আসামি কোনো সাধারণ অপরাধী নয়। একসময় সে ছিল ইরানের গর্ব, এক পরমাণু বিজ্ঞানী। নাম তার রুজবে ভাদি। গুগলে তার নাম খুঁজলে দেখা যায় তার ক্যারিয়ার ছিল অত্যন্ত উজ্জ্বল। ইরানের পারমাণবিক শক্তি অর্জনের জন্য তার অবদান ছিল অপরিসীম। ডক্টরেট ডিগ্রিধারী এই বিজ্ঞানী ২০১১ সালে দেশের সবচেয়ে সেরা কিছু পরমাণু বিজ্ঞানীর সঙ্গে মিলে একটি গবেষণাপত্র লিখেছিলেন। তাদের এই গবেষণা ইরানের পারমাণবিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ ধাপ ছিল। কিন্তু কে জানতো, দেশের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করা এই মানুষটির ভেতরেই লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। ইরানের বিচার বিভাগ ঘোষণা করে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য রুজবে ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের এই বিশ্বাসঘাতকতার গল্পটা যেন এক সিনেমার প্লট। সেই জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে যে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছিলেন, রুজবে তাদেরই একজন সহকর্মী ছিলেন। তিনি শহীদ বিজ্ঞানীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য মোসাদের হাতে তুলে দিয়েছিলেন। এই তথ্যই হয়তো সেই হামলার কারণ। সরকার বলছে ভাদিকে অনলাইনে নিয়োগ করা হয়েছিল। মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই বাছাই করেন, তারপর তাকে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে হস্তান্তর করা হয়। মোসাদ বুঝতে পারে ভাদির কর্মক্ষেত্র ও তার পদমর্যাদা তাকে এক উচ্চ মূল্যবান উৎস করে তুলতে পারে। মোসাদ তাই তাকে সরাসরি তাদের সেরা একটি বিভাগের সাথে যুক্ত করে। তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো যেন তার গতিবিধি বোঝা না যায়। ভাদিকে শুধু টাকা দিয়ে শান্ত করা হয়নি, তাকে দেওয়া হয়েছিল একটি বিশেষ ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ। এরপর তাকে দেওয়া হয় গোপন তথ্য সংগ্রহের প্রশিক্ষণ। সফলভাবে প্রশিক্ষণ শেষে তিনি ইরানের সবচেয়ে স্পর্শকাতর ও গোপন তথ্য মোসাদের কাছে পাচার করা শুরু করেন। এই বিশ্বাসঘাতকতা শুধু একজন বিজ্ঞানীর নয়, পুরো দেশের প্রতি ছিল এক ভয়ঙ্কর আঘাত। ঘটনাটি আবারও প্রমাণ করে শত্রুরা কেবল সামরিক শক্তি দিয়ে আঘাত করে না, তারা দেশের ভেতর থেকেই শত্রুদের তৈরি করার চেষ্টা করে। কিন্তু ইরান তার শক্তি ও প্রতিরোধের প্রমাণ রেখেছে। বিশ্বাসঘাতককে খুঁজে বের করে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে ইরান প্রমাণ করেছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। এই ফাঁসি কেবল একজন অপরাধীর শাস্তি নয়, এটি ইরানের সেই শক্তির প্রতিধ্বনি যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। এই ফাঁসির ঘটনাটি যেন এক সতর্কবাণী, যা বলছে যে কোনো দেশের সবচেয়ে বড় শত্রু দেশের বাইরের নয়, বরং ভেতরের বিশ্বাসঘাতকরা। ইরানের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে দেশের সুরক্ষার জন্য তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ।
বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং একটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল। সেই হামলায় 1200 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই 2 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। পুতিন কি ইরানকে পারমাণবিক বোমা তৈরিতে সাহায্য করছে? গোপন এক রাতের অন্ধকার সফরে শুরু হয় এই গল্প। একদল ইরানি বিজ্ঞানী চুপিসারে পা রেখেছিলেন রাশিয়ার মাটিতে। তাদের মিশন ছিল অত্যন্ত গোপনীয়। এই সফরের পেছনে লুকিয়েছিল একটি গভীর পরিকল্পনা। একটা গভীর পরিকল্পনা যা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে বদলে দিতে পারে। সবার মনে একটাই প্রশ্ন, পুতিন কি তবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্য করছেন? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন যেন এক সিনেমার প্লট উন্মোচন করেছে। প্রতিবেদন অনুযায়ী 2024 সালের অগাস্ট মাসে ইরানের একদল বিজ্ঞানী গোপনে রাশিয়া সফর করেন। তাদের লক্ষ্য ছিল শুধু সাধারণ প্রযুক্তি নয়, এমন কিছু দ্বৈত ব্যবহারের প্রযুক্তি জোগাড় করা যা সামরিক কাজেও ব্যবহার করা যায়। এই 5 সদস্যের দলের নেতৃত্বে ছিলেন একজন পরমাণু পদার্থবিদ আলী কালভান্দো, যিনি ইরানের সামরিক গবেষণা সংস্থা SPND এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এই সংস্থাটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে সরাসরি যুক্ত। দলের মধ্যে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন, যা এই সফরের উদ্দেশ্যকে আরও রহস্যময় করে তোলে। ফাইন্যান্সিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে এই তথ্য ফাঁস করে। এর বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায়, 2024 সালের অগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালভান। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন।
তখন কালভান্ট বলেছেন তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPNDর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। ইরানের প্রতিনিধি দল রাশিয়ার বিজ্ঞানীদের সাথে দেখা করে এবং এমন সব কোম্পানি পরিদর্শন করে যারা অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি নিয়ে কাজ করে। তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ট্রিটিয়াম নামক একটি হাইসোটপ, যা পারমাণবিক ওয়ারহেড তৈরিতে অপরিহার্য। এই সফর শুরুর আগে তারা এক চিঠিতে ট্রিটিয়াম, স্ট্রন্টিয়াম 90 এবং নিকেল 63 এর মতো সংবেদনশীল উপাদানগুলো সরবরাহের অনুরোধ করে। এই উপাদানগুলো সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর থেকে এক নতুন সত্য সামনে এসেছে। এতদিন ধরে রাশিয়া পারমাণবিক ইরানের ঘোর বিরোধী ছিল, কিন্তু এই গোপন সফর প্রমাণ করে যে মস্কোর অবস্থান হয়তো বদলাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের অনুমোদন ছাড়া এই ধরনের সফর ও প্রযুক্তিগত আলোচনা সম্ভব নয়। এর অর্থ রাশিয়া হয়তো এখন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে গোপনে সমর্থন করছে। এই খবরটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরান তার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। ইরানের এই সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়ছে। জুন মাসে ইসরায়েলি বাহিনী SPND সদর দপ্তরে হামলা চালিয়েছিল, যেখানে বেশ কয়েকজন বিজ্ঞানী নিহত হন। এই হামলাগুলো সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারে, আর তার পেছনে হয়তো রয়েছে রাশিয়ার নীরব সমর্থন। ইরান যেমন তার শক্তি বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি রাশিয়াও হয়তো আমেরিকার প্রভাব কমাতে তাদের পুরনো অবস্থান থেকে সরে আসছে। নজরে রাখছে অধিকৃত পশ্চিম তীরে পুতিনের দূতদের উপর হামলা। পশ্চিম তীরে হামলার পর রাশিয়ান দূতাবাস জবাব দাবি করেছে। পশ্চিম তীর অঞ্চলে একটি রাশিয়ান কূটনৈতিক যানবাহনে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য যান্ত্রিক ক্ষতি করেছে। 30 জুলাই গিভত আসাফের অবৈধ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এই এলাকাটি রামাল্লার ঠিক পূর্বে এবং জেরুজালেমের প্রায় 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। গাড়িটিতে রাশিয়ান কূটনৈতিক কর্মী ছিল। কূটনীতিকরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েল উভয়ের কাছেই অনুমোদিত ছিলেন। আক্রমণের সময় বসতি স্থাপনকারীরা রাশিয়ানদের হুমকি দিচ্ছিল বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছে। অভিযোগ উঠেছে IDF সৈন্যরা আক্রমণাত্মক আচরণ বন্ধ করার চেষ্টা করেনি। রাশিয়া ইসরায়েলি সৈন্যদের হস্তক্ষেপের অভাবকে বিশেষভাবে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মস্কো তেল আবিবের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র জমা দিয়েছে। রাশিয়া এই ঘটনাকে 1961 সালের ভিয়েনা কনভারসেশনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এই কনভেনশন বিশ্বব্যাপী আয়োজক দেশগুলিতে কূটনীতিকদের সুরক্ষার নিশ্চয়তা দেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, এই হামলাকে আমরা 1961 সালের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভারসেশনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। সবচেয়ে হতবাক করার বিষয় হলো ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা হামলা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। জাকারোভার দেওয়া তথ্য মতে 30 জুলাই তারিখে প্যালেস্টাইন অথরিটির সঙ্গে রাশিয়ার কূটনৈতিক মিশনের একটি গাড়ি গিভত আসাফের পাশ দিয়ে যাওয়ার সময় একদল ইসরায়েলি বসতি বাসিন্দারা হামলার শিকার হয়। তারা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং রুশ কূটনীতিকদের হুমকি দেয়। তেল আবিবে অবস্থিত রাশিয়ান দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করার পর এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি মেসকেভ বলেন, ইসরায়েলি ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে সমাধান। 1988 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা সমর্থন করেছিল বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাড়িটিতে রাশিয়ার প্যালেস্টাইন মিশনের কূটনীতিকরা ছিলেন। ঘটনার পরপরই তেল আবিবে অবস্থিত রুশ দূতাবাস ইসরায়েল সরকারের কাছে একটি ডিমার্শ বা আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে। রুশ কূটনৈতিক গাড়িতে হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নিন্দার ঝড় উঠলেও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলাকারী বসতিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে সহিংসতা এখন আর শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক কূটনীতিকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।
ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকে নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে। তারা স্পষ্ট করে দিয়েছে, হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। IRGC আরও হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয়, তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমেই এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। IRGC তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে, ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। IRGCর এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে, শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে। ট্রাম্প কি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে পিছু হটতে বাধ্য হয়েছিলেন? এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল। একটি প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন উদ্ধৃত করে তারা এই দাবি করেছে। ট্রাম্প কেন পিছু হটলেন? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই দাবির পেছনে রয়েছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা। তাদের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ USS হ্যারি ট্রুম্যান গত মে মাসে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছিল। এই হামলায় যুদ্ধজাহাজটি প্রায় আঘাতপ্রাপ্ত হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট এর প্রতিবেদন অনুসারে ট্রুম্যানকে সেই হামলা এড়াতে বিপজ্জনকভাবে কৌশল পরিবর্তন করতে হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে একটি F-18 জেট লোহিত সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনাটি ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার কয়েক ঘন্টা আগে ঘটেছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মতে এই হামলা ট্রাম্পকে শর্ত ছাড়াই ইয়েমেনের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করে। কারণ ট্রাম্প আশঙ্কা করেছিলেন যে যদি একটি মার্কিন যুদ্ধজাহাজ সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তা সমগ্র বিশ্বে আমেরিকার সম্মান এবং শক্তিকে চূর্ণ করে দেবে। হোয়াইট হাউসকে নাড়িয়ে দেওয়া এই ক্ষেপণাস্ত্র হামলাকে ওই প্রতিবেদনে একটি ইয়েমেনি বিস্ময় হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর উদ্বেগ এবং দুর্বলতা। এই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ট্রাম্পকে অব্যাহত সামরিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন যে একটি ক্ষতিগ্রস্ত বিমানবাহী রণতরী আমেরিকার বিশ্বাসযোগ্যতার জন্য একটি বড় বিপর্যয় হবে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অপ্রত্যাশিত ব্যবহার মার্কিন সামরিক বাহিনীকে স্তম্ভিত করে দিয়েছিল। মার্কিন বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হুমকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে নিজেদের অক্ষম বলে মনে করেছিল।
পেন্টাগনের এক কর্মকর্তা কমান্ডার ব্রেড কুপার এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লড়াই হিসেবে বর্ণনা করেছিলেন। এতে বোঝা যায় ইয়েমেনিদের সামরিক সক্ষমতাকে পেন্টাগন কতটা গুরুত্ব সহকারে দেখেছিল। ট্রাম্পের পিছু হটাকে সম্মান রক্ষার জন্য ইসরায়েলি সংবাদপত্রটি ট্রাম্পের এই পিছু হটাকে একটি সম্মান রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে, যা যুদ্ধে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইয়েমেনের এই হামলা আমেরিকার মর্যাদা এবং সামরিক শক্তি উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে। এর পাশাপাশি ইয়েমেন ইসরায়েলি জলসীমা অবরোধ করে একটি দ্বৈত বিজয় অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে। এই প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে তা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় মোড়। একটি ছোট এবং দুর্বল সামরিক শক্তি কিভাবে একটি পরাশক্তির ওপর প্রভাব ফেলতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। তবে এই দাবির সত্যতা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। পুরো পরিস্থিতিটি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একসময় যুদ্ধের ময়দান কাঁপত হাতি আর ঘোড়ার বিশাল বাহিনীতে। এরপর এলো ট্যাঙ্ক, কামান আর ভয়ঙ্কর সব যুদ্ধ জাহাজ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যুদ্ধের এই রণক্ষেত্র এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। আজ যুদ্ধের ময়দান কাঁপছে ফাইটার জেট, ড্রোন আর নেভাল ডিস্ট্রয়ারে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি কিভাবে চতুর্থ প্রজন্মের রাশিয়ান ফাইটার জেট MiG-29 ইউক্রেনের সেনাবাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। সেই সময় মার্কিন F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ইউক্রেন। কিন্তু এরই মাঝে যুদ্ধের এই খেলায় এক নতুন টুইস্ট। তুরস্ক নিয়ে এসেছে এক নতুন ফাইটার জেট, নাম কান। 2024 সালের 21শে ফেব্রুয়ারি আঙ্কারার আকাশ কেঁপে উঠল এক নতুন শব্দে। সফলভাবে আকাশে উড়ল কানের প্রথম প্রোটোটাইপ। এই খবর প্রকাশিত হতেই সারা বিশ্ব হইচই পড়ে গেল। তুরস্কের দাবি এই ফাইটার জেটটি শুধুমাত্র F-16 এর উন্নত সংস্করণ নয়, এটি মার্কিন F-35 এর থেকেও অত্যাধুনিক। তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তাহলে কি ফাইটার জেটের আকাশে মার্কিন ও রাশিয়ান আধিপত্যের অবসান হতে চলেছে? তুর্কি ফাইটার জেটের নতুন যুগ কি শুরু হতে যাচ্ছে? তুর্কি ভাষায় কানের অর্থ রাজাদের রাজা। এই নামটি সার্থক করার জন্যই যেন তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 2010 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের বিমান বাহিনীকে সমৃদ্ধ করার এই উদ্যোগ নেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সুইডেন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের 200-রও বেশি কোম্পানিকে সঙ্গে নিয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। কানের মূল শক্তি হলো এর প্রযুক্তিতে। এই ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে দুটি জেনারেল ইলেকট্রিক F-110 ইঞ্জিন, যা মার্কিন F-16 বিমানেও ব্যবহৃত হয়। তবে তুরস্ক জানিয়েছে 2028 সালের মধ্যে তারা নিজস্ব ইঞ্জিন ব্যবহার করে কাম তৈরি করবে। 21 মিটার লম্বা এই ফাইটার জেটের গতি ঘন্টায় 2222 কিলোমিটার, যা মার্কিন F-35 এর গতি ঘন্টায় 1950 কিলোমিটার থেকেও বেশি। এর স্টেলথ মোড যেকোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়াও এতে অত্যাধুনিক সেন্সর, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার সুবিধা রয়েছে। সবচেয়ে বড় কথা, এটি থেকে ড্রোনও নিয়ন্ত্রণ করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো দেশকে অস্ত্র বিক্রি করে তখন বেশ কিছু শর্ত জুড়ে দেয়, যেমন অস্ত্র কোথায় ব্যবহার করা যাবে, তৃতীয় পক্ষকে দেয়া যাবে কিনা, অথবা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে কিনা ইত্যাদি। কিন্তু তুরস্কের কান কিনলে এমন কোনো শর্তের আওতায় থাকতে হবে না, আর এই কারণেই অনেক দেশ এর দিকে ছুটছে। ইন্দোনেশিয়া এরই মধ্যে 48টি কান কেনার জন্য $10 বিলিয়ন চুক্তি করেছে। এছাড়া সৌদি আরব, আজারবাইজান, ইউক্রেন, পাকিস্তান সহ আরও অনেক দেশ এই ফাইটার জেটটি কিনতে আগ্রহী। তবে কি তুরস্কের ড্রোন শক্তির পর এবার ফাইটার জেটের জগতেও তুরস্কের আধিপত্য শুরু হতে যাচ্ছে? শুধু প্রোটোটাইপ দিয়েই আন্তর্জাতিক বাজারে যে আলোড়ন ফেলেছে কান, তাতে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক বহরেও এই তুর্কি ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই রাজাদের রাজা শেষ পর্যন্ত কতটা সফলতা পাবে তা জানা যাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর। ডোনাল্ড ট্রাম্পের নতুন খেলা, ভারতের বন্ধু নাকি শত্রু? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফার শপথ নেওয়ার পর থেকেই সারা বিশ্ব তার দিকে তাকিয়েছিল। সবাই জানত তিনি ফিরছেন চীনের সঙ্গে পুরনো শুল্ক যুদ্ধ আবার শুরু করতে।
তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল চীনের অন্যায্য বাণিজ্যিক আচরণ থামানো। কিন্তু 6 মাস যেতে না যেতেই যেন চিত্রনাট্য পুরো পাল্টে গেল। যে আঙুল চীনের দিকে ওঠার কথা ছিল, সে আঙুল এখন তার বহু পুরনো মিত্র ভারতের দিকে। শুল্ক আর নিষেধাজ্ঞার তীর এখন ভারতের দিকে ছুটে যাচ্ছে, আর চীন যেন আড়ালে বসে হাসছে। কিন্তু কেন? কিভাবে চীন ট্রাম্পকে বশ মানালো? দৃশ্যপট শুরু হয় বিগত 2 দশকে। ভারত এবং আমেরিকার সম্পর্ক তখন এক নতুন উচ্চতায়। রিপাবলিকান বা ডেমোক্রেট যেই ক্ষমতায় আসুক না কেন, তারা ভারতকে কৌশলগত মিত্র হিসেবে কাছে টানতে চেয়েছে। কোয়াড জোট গঠন থেকে শুরু করে সামরিক চুক্তি, যৌথ মহড়া, সবকিছুই চীনকে প্রতিহত করার জন্য এক দারুণ স্ট্র্যাটেজি। ভারত ছিল পশ্চিমা বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার, কিন্তু সেই পুরনো বন্ধুত্বে হঠাৎ যেন ভাঙন ধরল। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর হঠাৎ করে ভারতের উপর শুল্কের বোঝা চাপাতে শুরু করেন। ওষুধের ওপর শুল্ক 250% করার হুমকি তো রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। অথচ চীনের ওপর সর্বোচ্চ শুল্ক ছিল মাত্র 45%। ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়ালো 50। কেন এই বৈষম্য? ট্রাম্পের অভিযোগ দুটি। প্রথমত, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি। দ্বিতীয়ত, রাশিয়া থেকে ভারতের তেল কেনা। এই দুটি অভিযোগেই চীন ভারতের চেয়ে অনেক এগিয়ে। আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি $295 বিলিয়ন, যেখানে ভারতের সঙ্গে মাত্র 46 বিলিয়ন। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রেও চীন ভারতের চেয়ে অনেক বেশি পরিমাণে তেল ও কয়লা কেনে, কিন্তু শাস্তিটা দেয়া হচ্ছে শুধু ভারতকে। তাহলে কি চীন ট্রাম্পের ওপর কোনো জাদুমন্ত্র প্রয়োগ করেছে? রহস্যের সমাধান লুকিয়ে আছে এক বিশেষ ধরনের খনিজ পদার্থের মধ্যে, বিরল খনিজ। পৃথিবীর 90% বিরল খনিজ মজুদ রয়েছে চীনের কাছে। এই খনিজগুলো আধুনিক যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, নাইট ভিশন ডিভাইস, এমনকি ড্রোন তৈরিতে অপরিহার্য। ট্রাম্প যখন চীনের উপর শুল্ক বাড়ালেন, চীন পাল্টা হিসেবে এই বিরল খনিজ রপ্তানি সীমিত করে দিল। আর এখানেই ঘটল আসল টুইস্ট। মার্কিন প্রতিরক্ষা শিল্পে ধস নামা শুরু হলো। একটি ড্রোন প্রস্তুতকারী কোম্পানি চুম্বক না পেয়ে উৎপাদন বন্ধ করে দিল। একটি কোম্পানিকে বিরল খনিজ কেনার জন্য বাজারের দামের চেয়ে 60 গুণ বেশি টাকা দিতে হলো। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের ব্যবহৃত 80,000 উপাদান এই বিরল খনিজগুলোর ওপর নির্ভরশীল। জার্মেনিয়াম, গ্যালিয়াম, অ্যান্টিমনি এমন খনিজ রপ্তানি বন্ধ হয়, পুরো আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ল। ট্রাম্পের সামনে দুটি পথ ছিল। হয় তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখবেন এবং নিজ দেশের প্রতিরক্ষা শিল্পকে ঝুঁকির মধ্যে ফেলবেন, অথবা চীনের সঙ্গে আপোষ করবেন। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। চীনের ওপর থেকে শুল্ক কমিয়ে দিলেন, যাতে বিরল খনিজ সরবরাহ আবার স্বাভাবিক হয়। কিন্তু নিজেকে একজন শক্ত নেতা প্রমাণ করার জন্য তার একটি শিকার দরকার ছিল, আর সেই শিকার হলো তার পুরনো বন্ধু ভারত। ভারতের টেক্সটাইল, ঔষধ, ইস্পাত সবকিছুর ওপর শুল্কের হুমকি দিয়ে তিনি যেন তার ক্ষমতা দেখাচ্ছেন। চীনের কাছে পরাজিত হওয়ার ক্ষোভ তিনি ভারতের ওপর মেটাচ্ছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালিও এই বৈষম্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, চীন যদি রাশিয়ার সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা হয়, তবে কেন শুধু ভারতকে শাস্তি দেওয়া হচ্ছে? এই আচরণ মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। সব মিলিয়ে ট্রাম্পের এই নাটকীয় সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থের খেলা। আর এই খেলায় ভারতের মতো একটি নির্ভরযোগ্য বন্ধুকে দূরে ঠেলে দিয়ে ট্রাম্প আপাত দৃষ্টিতে চীনের কাছে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে, সেটাই এখন দেখার বিষয়। 1990-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো। কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করল। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন, সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের ওপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি?
বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়ার নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা: রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসান ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ: ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? ইরানের হুঁশিয়ারি, আর এক চুল আগালেই ধ্বংসের শুরু। ঘড়ির কাঁটা থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল। 12 দিনের রক্তাক্ত আগ্রাসনের ঠিক 40 দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়ে দিল, এবার আর শুধু প্রতিরক্ষা নয়, এবার পাল্টা ধ্বংস। এক চুল এগোলেই কিয়ামত নেমে আসবে। এক বিবৃতিতে IRGC সাফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায়, তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না। তাদের ভাষায় এই প্রতিক্রিয়া হবে কঠোর, কল্পনার বাইরে, ট্রু প্রমিস 3 এর থেকেও ভয়ঙ্কর। IRGC আরও বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত। ইরানের প্রতিটি পর্বত, মরুভূমি, আকাশ যেন এখন এক বিশাল সতর্ক কামান। যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান। তাদের মতে শুধু শক্তি নয়, বিচক্ষণ কৌশল আর আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য। ইসরায়েলি হামলায় যেসব IRGC কমান্ডার শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ইরান একা নয়, পেছনে রাশিয়া। বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র। ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে, তেমনি পশ্চিমা আগ্রাসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে। ইরান রাশিয়া এখন যেন একই ঘূর্ণিতে, একই লক্ষ্য, একই প্রতিশোধ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদত রয়েছে। যখন পশ্চিমারা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে, তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। ট্রু প্রমিস 3 ও হেরাল্ড অব ভিক্টরি, এই দুটি সামরিক অভিযান এখন ইরানের গর্ব। বলা হয়েছে, এই অপারেশন দুটি শুধু হামলা নয়, এগুলো ছিল এক যুদ্ধশিল্পের নিদর্শন, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে। IRGCর মতে, এখন বিশ্ব দেখছে কিভাবে ইরান অপরাধী ইহুদি আমেরিকান জোট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের লড়াই বিশ্বে ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে। একথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, শত্রুর হুমকি শেষ হয়ে গেছে, এমনটা আমরা ভাবছি না।
মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব।